প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকে দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, জামায়াতের সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতা, আসন সংখ্যা চূড়ান্ত হয়নি। ৮ দলের সঙ্গে এনসিপির পাশাপাশি যুক্ত হলো এলডিপি, প্রায় 52টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি, আরও আলোচনা হবে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, শেষ মুহূর্তে জামায়াতের চমক, এলডিপি ও এনসিপিকে যুক্ত করে 10 দলীয় নির্বাচনী জোট, আসন সমঝোতার শেষ পর্যায়ে। ভারতের সংখ্যালঘু নিপীড়নে গভীর উদ্বেগ বাংলাদেশের। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 30 আসন নিয়ে জামায়াতের সঙ্গে গেল এনসিপি, 31 আসন পেয়ে অসন্তুষ্ট চরমোনাই, খেলাফত 13, অন্য 6 দল 15 আসন, জোটে অলির এলডিপি, অপেক্ষায় এবি পার্টি। সমঝোতা হলেও 300 আসনে প্রার্থী দিবে জামায়াত, ক্ষুব্ধ চরমোনাই, মামুনুল হকও সমঝোতার বাইরে প্রার্থী দেবেন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ত্রয়োদশ সংসদ নির্বাচন, লড়াই হবে 2 জোটে, বিএনপির সঙ্গে আসন সমঝোতায় 12টি দল, জামায়াতের সঙ্গে জোট, তীব্র প্রতিক্রিয়া এনসিপিতে। ঢাকা 17, বগুড়া 6 আসনে মনোনয়নপত্রে সই করলেন তারেক রহমান, হলেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, প্রথমবার গুলশানে অফিস করলেন তারেক রহমান, নির্বাচন করবেন ঢাকা 17 থেকেও, মায়ের জন্য চেয়েছেন দোয়া। নির্বাচনী সমীকরণে উলটপালট রাজনীতি, দলে দলে ভাঙন, এক সময়ের মিত্ররা এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জোটের মেরুকরণে তোলপাড়, জাতীয় সংসদ নির্বাচন, এনসিপি থেকে পদত্যাগ কমপক্ষে 5 নেতার, দলের আদর্শের বাইরে নির্বাচনে জয় পাওয়াটাই এখন গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষক অধ্যাপক দিল রওশন জিন্নাতারা নাজনীন। নতুন বিধানের কারণে ধানের শীষ প্রতীক পেতে নিজ দল ছেড়েছেন কয়েকজন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জামায়াত এনসিপি নির্বাচনের জোট গঠনে তোলপাড়, জুলাই তারুণ্যের স্বপ্নভঙ্গ। অন্য একটি খবর, বেশিরভাগ শর্ত বাংলাদেশের স্বার্থবিরোধী, বিদ্যুতের চুক্তি পর্যালোচনা করতে আদানিকে চিঠি। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, এমপি হতে জামায়াত জোটে, এনসিপি এলডিপি, বৃহত্তর ঐক্যের স্বার্থে জোটে যুক্ত বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিগগিরই সারা দেশে নির্বাচনী সফরে যাবেন তারেক রহমান, প্রথমবার গুলশান কার্যালয়ে অফিস করলেন, দলের সাংগঠনিক খোঁজ নিয়েছেন, ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ, ভোটার তালিকায় উঠল নাম। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিএনপি ও জামাত জোটেই হবে মূল লড়াই, জামায়াতে নির্বাচনী ট্রেনে চলল এলডিপি এনসিপি। দিনাজপুর 3 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সংকটাপন্ন খালেদা জিয়া, মায়ের শয্যাবাসে দাঁড়িয়ে মোনাজাত তারেক রহমানের। জামায়াত এনসিপি এলডিপি সমঝোতা, নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ, গঠিত হল 10 দলের শক্ত জোট। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, শেষ মুহূর্তেও বিএনপিতে প্রার্থী নিয়ে হিসাব নিকাশ, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান, ঢাকা 17 আসনে মনোনয়নপত্র সংগ্রহ। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার, সংখ্যালঘু প্রশ্নে দিল্লির দাবি প্রত্যাখ্যান ঢাকার, এনসিপিতে অসন্তোষ। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, গুলশানে ভোটার হলেন তারেক রহমান, লড়বেন ঢাকা 17 আসনেও, প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী। দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম, এনসিপি টাইস আপ উইথ জামাত স্ট্রিক্টলি ফর ইলেকশন। দ্য নিউজের প্রধান শিরোনাম, ন্যাশনাল ইলেকশনস, লাস্ট মিনিট নেগোসিয়েশনস ইন্টেন্সিফাই। তো আজিজ ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। সবাই আজকে জামায়াতের সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতা নিয়ে, জোট নিয়ে শিরোনাম করেছে এবং এলডিপিও তাতে যুক্ত হয়েছে। তো এই যে নির্বাচনী জোটের যেই নতুন জোট হলো এবং যে সমীকরণ রাজনীতিতে শুরু হলো, এটা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা প্রায় প্রত্যেকটা পত্রিকা কিন্তু হেডলাইন হয়েছে এবং ফার্স্ট পেজে লিডও হয়েছে বেশিরভাগ পত্রিকায়। এটার কারণটা হচ্ছে এনসিপি অভ্যুত্থানের শক্তি, এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আমরা ধরেন 71 সালে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ পেয়েছি, 54 বছর
71-এর প্রত্যাশা পূরণ হয়নি আজ পর্যন্ত। আমরা ভেবেছিলাম যে এই 24-এর অভ্যুত্থানে মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা কিছু পূরণ হবে, কিন্তু আমাদের হতাশ করলো এনসিপি জামাতের যোগদান করলো। আগে তারা বিএনপির সাথেও কথা বলেছে, জামাতের সাথেও কথা বলেছে। জামাতের সাথে যাওয়াতে এখন যেটা মনে হচ্ছে তাদের রাজনীতিটা প্রধান ছিল না। কোঠা বিরোধী যে আন্দোলন করেছিল তারা যেমন আর বিসিএস দিতে চায় না, সোজা মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, ব্যাপারটা এরকম হয়ে গেল। তারা টিকে থাকার দরকার ছিল। তারা যদি ধরেন এখন তরুণদের দল, এই দলটা ধরেন 2-3টে নির্বাচন নাইবে করলো, তারা যদি দেশে প্রেসার গ্রুপ হিসেবে টিকে থাকতো তাহলেও কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু, আমি যেটা বলছি অভ্যুত্থানের শক্তি, তারা প্রথম সারির কাতারে, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, তারা যদি আন্দোলনে থাকতো, মাঠে থাকতো, অবশ্যই তাদের প্রত্যাশা কিছু পূরণ হতো, আমাদেরও প্রত্যাশা পূরণ হতো। কিন্তু আমাদেরকে হতাশ করেছে। আমি বলবো যে তারা অন্ধকারের যুগে ঢুকে গেছে। এখান থেকে এনসিপি আর বের হতে পারবে না। এনসিপি আসলে দেখেন 30 জন আপত্তি দিয়েছে, অনেক ইতিমধ্যে 4-5 জন পদত্যাগ করেছে এবং আরও পদত্যাগ করবে। এনসিপি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত অলি আহাদের এলডিপি বলছেন, এলডিপি যোগ দেয়নি, অলি আহাদ যোগ দিয়েছে। এলডিপির যে আর একটা ফ্র্যাকশন অলি, অলি আহমেদ, তিনি কর্নেল অলি, তো তিনি কিন্তু তার যে আলাদা আর একটা ফ্র্যাকশন, তারা কিন্তু বিএনপিতে অলরেডি নমিনেশন পেয়ে ইলেকশন করতেছে। সুতরাং এই যে কর্নেল অলি, তিনি তো সারা জীবন জামাতের এগেনস্টে করছে, বক্তৃতা দিছে। জামাতের কারণেই সে বিএনপির সাথে আছে, জামাতের কারণেই সে বার্গেনিং করেছে সব সময়। সে একটা মুক্তিযোদ্ধা ছিল। মেজর আখতারুজ্জামান, সেও কিন্তু জামাতকে 14 গোষ্ঠী উদ্ধার করেছে। কর্নেল অলিও করছে। এখন তারা জামাতে যোগ দিল নিছক পদ পাওয়ার জন্যে, নিছক সংসদে যাওয়ার জন্যে। এছাড়া আমি কোনো যুক্তি এই দুজনের মাঝে দেখি না। নিছক এই জন্য বলছি, রাজনীতি এখন যে মরীকরণ হলো, আগে ছিল স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, এই তকমা দিয়ে দুটো ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধকে পুঁজি করেছিল আওয়ামী লীগ। এখন কিন্তু দেখেন দুইটা বলয় ভাগ হলো, একটা বিএনপির নেতৃত্বে আর একটা জামাতের নেতৃত্বে। এখন জামাতের নেতৃত্বে যে এনসিপি গেল, জামাত তো আপনি দেখেন, জামাত আওয়ামী লীগের সাথে মাঝে মধ্যে জোট আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু ঐক্যে তো ডাইরেক্ট জোটে যায় নাই। তারপরেও দেখেন জামাতের ভিতরে আওয়ামী লীগের ভিতরে জামাত এবং শিবিরের গুপ্ত শিবির পাওয়া যায়, গুপ্ত জামাত পাওয়া যায়। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ফেঁচিবাদ পালিয়ে না যেত, আওয়ামী লীগ পালিয়ে না যেত, আপনাকে শিবির কোনোদিন দেখতে পাইতেন না। তাদেরকে ছাত্রলীগের হেলমেট বাহিনী হিসেবেই পাইতেন। জামাত ফেঁচিবাদ চলে গেছে, গুপ্ত বেরিয়ে পড়ছে। তো এই জন্যে আপনার বিএনপির সাথে অনেক দিন কিন্তু জামাত ছিল, জোটে ছিল, 20 দলে ছিল, 20 দলের মধ্যে জোটে ছিল, নির্বাচনী ঐক্য ছিল। সেখানে আমার তো ধারণা বিএনপির ভিতরে অনেক গুপ্ত জামাত বা শিবির আছে। সুতরাং আমি তো মনে করি যে এই যে গুপ্ত রাজনীতি করা, গণতন্ত্রে গুপ্তের জায়গা নাই। তাহলে হরকাতুল জিহাদ আছে, জেএমবি আছে, এগুলো স্বীকৃতি দেন, এগুলোকে রাজনীতি করতে দেন, এগুলো নিষিদ্ধ করে রেখেছেন কেন? গুপ্ত রাজনীতি যারা করে তারা কোনোদিনই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। এটা একটা আর বিশেষ করে জামাত, পাটোয়ারি তো বলেছিল, পাটোয়ারি এনসিপির পাটোয়ারি এখন জামাতে জয়েন করছে, সে বলছে না জামাত হচ্ছে ইসলামী ফেসিবাদ, তার সাথে আপোষ করলো। তো এই ছেলেরা ক্ষমতা ছাড়া কিছু ভাবলো? বলেন না। এখন একটা প্রশ্ন অনেকেই করছেন যে জামাত তো বিএনপির সাথেও জোট করেছে, তো এখন এনসিপি জামাতের সাথে জোট করেছে। বললাম জামাত ওরা রাজনৈতিক জোট করেছিল, এটা সত্য। তাতে জামাত বিএনপির সাথে ছিল। এতে বিএনপি তো রাজনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে না? তারা স্বাধীনতা বিরোধী শক্তির উপদেষ্টা হয়েছিল জামাতের কারণে। আর ভিতরে জামাত কিন্তু কত যে ঢুকে আছে আল্লাহ জানে। এই জামাত আমি তো চিনি, উপদেষ্টাও আছে জামাত, আমি চিনি, বলতে পারবো না, কারণ সে বেশি ভোকাল বিএনপির পক্ষে। যে জামাত করে সে বেশি ভোকাল, যে শিবির করে সে বেশি ভোকাল
গুপ্ত জামাত যেগুলো আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন যে এই যে ডাকসুর ভিপি হয়েছে, সে তো মানে শেখ হাসিনার প্রিয় ছিল, সাদ্দামের প্রিয় ছিল, সে তো হেলমেট বাহিনী ছিল, সে তো এই যে ধরেন ইয়ে করছে মানুষজন এই যে পিটানো বলেন, হেলমেট বলেন, যত অত্যাচার নিপীড়ন সে অংশীদার ছিল। আপনি দেখেন না আপনার হত্যাকাণ্ডের আপনার অ্যাডভোকেটকে, বিচারককে, শিশির মনির। তাহলে আপনার হত্যা যারা করেছে তাদের ভিতরেও দেখেন ওই গুপ্ত শিবির আছে, যারা আসামি তাদের ভিতরেও গুপ্ত শিবির আছে। এটা শিশির মনি চেনে, আমি চিনি না। সুতরাং এই যে গুপ্ত শিবির যারা গুপ্ত রাজনীতি করে তাদের তো প্রকাশ্যে রাজনীতি করতে অ্যালাউ করা উচিত না, তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত, কারণ তারা রাজনীতিটাকে পলিউটেড করে ফেলছে। আর ইসলামিক রাজনীতি যেটা বলছে যে ইসলাম ধর্ম আমাদের সংবিধানেও আছে, এখনও স্বীকৃত আছে যে ইসলাম ধর্ম যার যার, দেশ সবার। সুতরাং এখানে ইসলামিক কোনো আপনার ধর্মীয় রাজনীতি অ্যালাউ করা উচিত না, তাহলে তো দেশে সেকুলার থাকবে না, সবার মত থাকবে না। তো আপনি দেখেন ইসলাম যেসব দেশে আছে সেই দেশে কি আপনার ইয়ে করে, আবার আমাদের জামাত আবার ভিন্ন, শরিয়া আইন মানে না, শরিয়া আইন তারা করে। আগে বলল না যে কোরআন এবং সুন্নার রাষ্ট্র ব্যবস্থা, এখন তো জামাতের সেক্রেটারি জেনারেল বলে আল্লাহ আমাদের তৌফিক দিছে কোরআনের আইন বদলানোর। বলেন কি সেটা কি কাজ? তারপরে দাড়িপাল্লা এখন কমছে, দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এখনও ইউটিউবে পাবেন, ধরা আছে যে জান্নাত পাবেন। জান্নাতে যেতে হলে অবশ্যই জামাত করতে হবে, এর বিকল্প নেই। হ্যাঁ, তো তাহলে বলেন আগেই যে জান্নাত যে বরাদ্দ করে দেয়, এটা তারা আগেই তাহলে দোজখে বরাদ্দ পেল না? বলেন, আল্লাহ তো জান্নাত তো আল্লাহ তৈরি করেছে, জান্নাত তিনি রক্ষণাবেক্ষণ, কিয়ামতের সময় আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করে কে দোস্তে যাবে, কে দোজখে যাবে, কে বেচতে যাবে, আল্লাহ নির্ধারণ করবে। এই দাড়িপাল্লায় ভোট দিলে এটা তো করে, সে তো শিরক কাজ, সে তো এখনই তো দোজখ বরাদ্দ হয়ে যাওয়ার কথা তার জন্যে। হ্যাঁ, সুতরাং আমি বলবো এই করে যদি রাজনীতি হয়, ধর্মকে এইভাবে ব্যবহার করে যদি রাজনীতি যারা করবে, তাদের রাজনীতি করতে, যে কোনো ধর্মই হোক, তাদের রাজনীতি করতে গণতন্ত্রের জন্য পরিপন্থী। হ্যাঁ, তো তারপর বলেন। শেষ করুন। না, শেষ করলাম, বলেন। সেটি হচ্ছে যে এই যে এনসিপি তো বিএনপির সাথেও কথা বলেছিল এবং তাদের সঙ্গেও যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু শেষ পর্যন্ত কেন এগুলো না, বা বিএনপি তাদেরকে কতটা ছাড় দিতে চেয়েছিল বা কি? বিএনপি আমার জানা মতে বিএনপি তো উইনিং ক্যান্ডিডেট দেখে ছাড় দেওয়ার চেষ্টা করেছে। তো বিএনপি তারা কম সিট দিতে চেয়েছে, জামাত বেশি সিট দিতে চেয়েছে। হ্যাঁ, আর জামাত এটাও অফার করেছে যে প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম, বিরোধী দলের নেতা হবে নাহিদ ইসলাম যদি ক্ষমতায় না যায়। হ্যাঁ, তো আপনার বলেন যে জামাত ধরেন, আমি যতটুকু জেনেছি পেপার পত্রিকার মাধ্যমে 30টা সিট এনসিপিকে ছেড়ে দিয়েছে। 30টা সিটে জামাত কি তাদের যে কোর যে সিটগুলো, যেখানে তাদের ভোট বেশি, যেখানে সাধারণত জিতে থাকে, সেই সিট একটাও পাবে না, তারা ভোট পাবে। জামাত কিন্তু তাদেরকে ভোট দিবে, ভোট দিলে আনুপাতিক নির্বাচনে, আনুপাতিক ভোটে উচ্চকক্ষ হবে। আনুপাতিক তারা এই এনসিপি হয়তো এই আনুপাতিক নির্বাচনের অংশে আপনার উচ্চকক্ষে সিট পেতে পারে, কিন্তু নিম্নকক্ষে কোনো সিট পাবে না, কারণ জামাতের যেখানে জেতা সিট সেই সিট তো ছাড়বে না। এখন সিট ভাগাভাগি হচ্ছে, সম্ভাবনা দেখছে। সম্ভাবনা বলেন এনসিপির কোথায় সম্ভাবনা আছে? একটা প্রার্থী দেখাতে পারবেন না তার জোতার সম্ভাবনা আছে, কোনো সম্ভাবনা নাই। কিন্তু জামাতের কাছে গেলে ভোট বেশি পাবে, আনুপাতিক ভোটে তারা উচ্চকক্ষে সিট পেতে পারে। আমি আগাগোড়া বলছি যে এখন এনসিপি যে বিতর্কিত হলো, আরও ভোট কমে যাবে, তাদের আরও ভোট কমে যাবে। না, তাহলে আপনি মানে বিষয়টা বুঝতেছেন যে তাদের ভোট কমে যেত, এনসিপি কেন বুঝতেছে না, বা এনসিপি কি হিসাব করে দিল? নাহিদ ইসলাম কার বাসায় আশ্রয় নিয়েছিল আমি জানি, তিনি একজন জামাতপন্থী লোক। এবি পার্টি সাথে ঐক্য করেছিল না, 3 জোট করেছিল না, 3টেই এসে এখানে জয়েন করেছে। তো আপনি বুঝতে হবে। তো সুতরাং এখানে কিন্তু যতই আওয়াজ মানেন, একটা গ্রুপ বেরিয়ে গেছে, জামাত সমর্থিত একটা গ্রুপ স্টেট বেরিয়ে গেছে। এর ভিতরে নাহিদ ইসলামের সাথে গুপ্ত জামাত আছে,
তারা ওইদিকে টানছে। আর বিএনপি তো কম সিট দিয়েছে, তাদের তো আবার এই পাটোয়ারির মতো বক্তা তো বেশি, বক্তারাই প্রার্থী, বক্তারা প্রার্থী পাশ করতে হবে না, জামাতকে সিট ছেড়ে দিবে কেমনে? জামাত পুরানো দল, জামাতের 17 বছর 111 সহ 17 বছরে প্রত্যেকটা অঞ্চলে 17 বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। হ্যাঁ, তাদের প্রত্যেকটা সিটে তাদের জেতা প্রার্থী আছে বিএনপির। তো সেখানে সিট কতগুলো দিবে? তাদের ধরা যায় যে আমার যে 30টা সিট দিছে, এটা তো জাস্ট তাদেরকে নেওয়ার জন্য দিছে। 30টা সিট তো তারা পেতে পারে না। জামাতের সিট হচ্ছে 190টা। আপনি বলেন, আমি যেটা পত্রিকায় দেখলাম 300 সিটের ভিতরে জামাতের সিট 190টা। জামাতের তো যেতে, আপনি বলেন ইসলামিক আন্দোলন সব সিটে ভোট পায়, 10,000, 20,000, 25,000 ভোট পায়, জেতা ভোট তো পায় না। এখন জামাতের ভোট নিয়ে তারা কিছু সিট পাইতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যদি জিতার প্রার্থী দেখে নমিনেশন দেন তাহলে কিন্তু এনসিপি কোনো সিট পাইতে পারে না। তারপর 30টা দিয়েছে। আমার বক্তব্য হলো একটাই, যে ধরেন এই যে যারা 30 জন আপত্তি জেনেছে জামাতের সাথে আপনার না যাওয়ার ব্যাপারে, তারা কিন্তু মেজরিটি জামাতের পক্ষে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। কালকেও আমার সাথে একজনের টকশো হয়েছে, 30 জনের একজন নেতা, তো তারা বলছে মেজরিটি এখানে যোগদান করতে চেয়েছে, তো এটা যোগদান করা তাদের অধিকার আছে। হ্যাঁ, করছে। তা আপনারা কি করবেন? বলছে আমাদের যার যার সিদ্ধান্ত শেষে। তার মানে কি? তার মানে এটা ভাঙিয়ে চলে গেল, এটা থাকলো না। অলরেডি 4-5 জন, এই যে তাসলিম যারা আর একটা টকশোতে আসতো, তারা সহ 4 জন অলরেডি ভোকাল, 4 জন রিজাইন করছে, আরও রিজাইন করবে। তারপরে কেউ কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কেউ অফ হয়ে যাবে। এখন যারা জামাতের সাথে গেছে তারা আপনি দেখবেন নানাভাবে পেট্রোনাইজ করে, ইনফ্লুয়েন্স করে তারা জামাতের ভিতরে অর্ধেক আত্মীকরণ হবে, অর্ধেক ফিরে আসলে কিছু লাভ নেই, কিছু করার থাকবে না। সমকাল লিখছে যে ক্ষুব্ধ চরমোনাই মামুনুল হকও সমঝোতার বাইরে প্রার্থী দিবেন। ক্ষুব্ধ জামাত তো এখনো ঠিক করতে পারে নাই, ভাগাভাগি হয়েছে সিট। তবে ইসলামিক আন্দোলন চেয়েছিল 150 সিট। বলেন তো দেখি। জামাত 300 সিট টোটাল আছে, ইসলামিক ঐক্যজোটকে 300 সিট দিতে আমি হিসাব করে দেখছিলাম যে তাদের সাথে যে 8 দল ছিল তারা চাইছে 350 সিট। হ্যাঁ, মানে যে যতটুক পারে বার্গেনিং করে লও। এখন বিবেক নাই যে ওখানে জামাতের সাথে গেলে জামাতের ভোট পাবে, যেহেতু সংসদে আনুপাতিক নির্বাচনে উচ্চকক্ষে যাবে, আনুপাতিক হারে ভোট বেশি পাইলেই তো উচ্চকক্ষে কিছু সিট পাবে, সংসদে সিট পাক আর না পাক। সুতরাং ওই জায়গায় সবাই সিট চেয়েছে। মামুনুল হক, তিনি স্প্লিন্টার গ্রুপ হেফাজত থেকে, তিনিও বোধহয় 50টা সিট চেয়েছিল। এখন ফাইনালি কত সেটেল হয়েছে জানি না, তারা এখনও অসন্তুষ্ট। এখন ধরেন এর সাথে 3 দল যোগ হয়েছে, 8-3-এ 11 দল হয়ে গেছে বা 10 দল হয়ে গেছে। এই 10 দলের তো এখন সবাইকে ভাগ দিতে হচ্ছে। ভাগ দিতে গিয়ে তো জামাতে ফুরায় যাচ্ছে। জামাতের 190টা এসে সেটেল করছে, তাতেও এখন 190টার ভিতরে যদি ছেড়ে দেয়, ছেড়ে দিতে হবে। যা মামুনুল হক ইসলামিক ঐক্যজোট ধরে রাখতে হলে তারও ছাড়তে হবে, তাহলে তারা কি করবে বলেন? দেখতে পাচ্ছি যে চরমোনাই 31টি আসন পেয়েছে আর কি। হ্যাঁ, তাদের সন্তুষ্ট না, অসন্তুষ্ট। তারা চাইছে 150টা। কত নামবে তারা বলেন? 150 সিট প্রথমে চাইছে, তো অর্থাৎ জামাত বাদ, জামাত খালি এমনি সিট ছাড়িয়ে দিয়ে ওদের দাঁড়ায় থাকতে হবে। ব্যাপারটা এরকম, কোনো ইয়ে নাই। আপনি ধরেন এই যে বিএনপির কাছে সব ছোট ছোট দল ছিল না, কেউ 10টা, কেউ 15টা নাম দিছে নির্বাচনে। এরপরে বিএনপি করছে সব সিটে তাদের প্রার্থী নমিনেশন দিয়ে দিছে। নমিনেশন দিলে তারা তো বিপদে পড়ছে, তখন তারা ওই অল্পতে একটা করে রাজি হয়েছে। যে বিএনপি বোধহয় 9টা-10টা ছাড়ছে, এবং তারা আবার দেখছে যে জিততে হলে তাদের প্রতীকে বেসুরা ইলেকশন কমিশন আরপিও করছে না, যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। এখন এই করতে গিয়ে দেখে যে প্রতীকে হাতি মার্কা, ঘোড়া মার্কা নির্বাচন করলে তো পাস হবে না, তখন সব যোগদান করছে। এবং তারা আবার করবে কি, যার যার পার্টি ফেলায় যোগ দিচ্ছে, সে ফেলে যোগ দিচ্ছে। তো আবার দেখবেন ইলেকশন শেষ হলে হারুক জিতুক, জিতলে হয়তো থাকলো, বদলাতে পারবে না, কারণ পার্টি বদলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এই জন্য সে পার্টির ভিতরে থেকে যাবে, তার ল্যাজ থেকে গেল বাইরে। ওই ল্যাজে আবার যদি সে হারিয়ে যায়,
আবার ওইলাদের সাথে এসে মাথা যুক্ত হবে, ব্যাপারটা এই হবে। তো এতে তো রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতি রইল না, সুবিধাবাদী রাজনীতি আসর করছে। জি, আপনি যে আলোচনা করছিলেন যে অন্য দল থেকে যোগদানের বিষয়ে, তো দেখা যাচ্ছে যে অনেক আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাচ্ছে, এবং আজকে সমকাল লিখছে যে অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে চিন্তিত বিএনপি। তো এটি কীভাবে সামাল দেবে? দেখেন, একটা দল এখন যেটা হয়েছে, তারেক রহমান সাহেব দেশে আসার পরে সব জায়গায় কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত, কিন্তু এই জন্যেই প্রার্থী কিন্তু আপনি জানেন প্রার্থী অনেক বেশি হয়েছে, যে সম্ভাবনা ধানের শীষ পাইলেই পাশ করে যেতে পারি, কারণ উজ্জীবিত হয়ে গেছে সব। এখন একটা বড় দল ধরেন বিএনপি, এখন সরকার, আগে যাই বিতর্ক ছিল, এখন বিএনপি আর জামাতের টানাপোড়েন, এবং বিএনপির ভিতর বিএনপি কিন্তু গোছায় ফেলছে, মানে তাদের সাথে যারা ছিল তাদের গোছায় ফেলছে। এখন হলো তার পার্টি ঠিক করা, প্রার্থী বেশি, প্রায় 150 সিটের আছে, একাধিক পার্টি, 4 জন 5 জন 6 জন পর্যন্ত আছে। এখন ধরেন একটা সরকার যখন গঠন করবে বিএনপি, তখন অনেক জায়গা হবে, হয়তো এর ভিতরে আগেও তো নমিনেশন বিএনপির বড় বড় ভাইব্রেন্ট নেতাদেরকে দেয় নাই, উচ্চকক্ষ তো 100 আসনের হবে, বিএনপি ধরেন 35-40% ভোট পাইল, শরিকদের দিয়ে ধরেন 40 আর আওয়ামী লীগ তো নাই, 45 বা 50%-এর উপরে ভোট পাইল, যা ভোট পড়ে তার অনুপাত তো হবে। তো বিএনপি তো নিশ্চিতভাবে, আমার তো ধারণা যে মানে 60% ভোট পাইতে পারে। তো ওখানে তো উপরে উচ্চকক্ষে তো 60টি সিট পাবে 100টার ভিতরে। মহিলা আসনে আপনার ধরেন 50টা আছে, তার ভিতরে 30-40টা পাবে, ওখানে তো অ্যাকোমোডেট করার স্কোপ আছে। দ্বিতীয়ত, সরকার আসলে অনেক কমিশন আছে, অনেক বিদেশে দেশে চাকরি আছে, যেমন সাংবাদিকদের কমপক্ষে 25-30টা চাকরি আছে, বড় বড় চাকরি। ধরেন একটা সাংবাদিককে তো অ্যাম্বাসেডরও করতে পারে, প্রেস মিনিস্টার আছে। এই যে আমাদের দেশে কত অর্গানাইজেশন আছে, পিআইবি আছে, পিআইও আছে, বিএসএস আছে, অনেক চাকরি আছে, ফরেন অফিসে ডিজিপি হয়, তো এসব অনেক চাকরি আছে, অ্যাকোমোডেট করার সমস্যা না। এখন ধরেন যে তারেক রহমান দেশে আসছে, যেসব প্রার্থী আছে, প্রার্থীর যোগ্যতা অনুযায়ী তাকে বলা হলো যে তুমি এটা উইথড্র করো, তুমি এই হয়েও ভবিষ্যতে, হয়তো আমি জানলাম না, তুমি হয়েও, বা এবার না তুমি তরুণ আছো সামনের বার হয়েও, এভাবে হয়তো পেশাব করে ফেলবে। হয়তো তার সত্ত্বেও 2-1 জায়গা বিদ্রোহী থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে 17 বছর বিএনপির নেতাকর্মীরা গুম খুন মামলা হামলা সত্ত্বেও, দেখেন তারেক রহমান কিন্তু লন্ডন থেকেই এই দলটা ঐক্যবদ্ধ রেখেছে, দলটা তো ভাঙার চেষ্টা হয়েছে অনেকবার, একটা কর্মী ছোটে নাই, তো তারা ঠিকই ভোট জায়গা মতো ধানের শীষে মেরে দেবে। আমরা আজকে অনেকগুলো পত্রিকা আসছে, সিলেট থেকে নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান। তো আজকে আমরা দেখলাম যে আসার পরে যে ধরনের একটা জাগরণ তৈরি হয়েছে, আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট সব জায়গায় তারেক রহমান যখনই রাস্তায় যাচ্ছেন, 2 পাশে নেতাকর্মী এবং অগণিত মানুষ, সাধারণ মানুষ, ইভেন বারান্দা থেকেও তাদের মানে সেলফি তুলছেন, তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনিও তাদেরকে, তার নজর এড়ায়নি যে বিল্ডিংয়ের মধ্যে যারা মানে হাত নেড়েছেন তাকে শুভেচ্ছা, তিনিও অভিবাদন জানিয়েছেন। তো এই যে এই বিএনপির এই জাগরণ, এটাকে আপনি কীভাবে দেখছেন? না দেখেন, আমি আগে একটু টাচ দিলাম, এই জাগরণের কারণে নেতাকর্মীরা খুব উচ্ছ্বসিত এবং খুব হয়ে গেছে, জাগরিত হয়ে গেছে তারা। কিন্তু এখন এই কারণেই বিএনপি, উনি হয়তো ইলেকশনের সময়ও ঘুরবেন, এবং আমার ধারণা এই জন্য বিএনপি এখন আগের যে ধারণাটা তৈরি হয়েছিল যে জামাত ক্ষমতায় যাবে, জামাত সরকার গঠন করবে, এটা কিন্তু স্থিতি হয়ে গেছে, এটা সম্ভব না, থিত হয়ে গেছে। এখন ধরেন এই যে জাগরণটা হয়েছে, এটার নানাবিধ কারণ আছে। ধরেন প্রায় 5 বছর তিনি আটক ছিল, তাকে নির্যাতন করে তার মাজা ভেঙে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রবাসীতে সে ছিল, ব্রিটেনে ছিল, সেখান থেকে তার মা অসুস্থ হয়ে পড়ে, তার বাবা নিহত হয়। এরপরে তিনিই কিন্তু তরুণ বয়স থেকেই বলা যায়, আজ থেকে ধরেন প্রায় 17 বছর আছে, 12 বছর এই দলটাকে ভার্চুয়ালি তিনি কাজ করে ঠিক রেখেছেন। কারণ ম্যাডাম খালেদা জিয়াও তো জেলে ছিলেন, তাকে তো সে যে এখন মারা যাচ্ছে,
মানে সরি জীবন মরণ সন্ধিক্ষণে আছে, এটা তো শেখ ফেসিবাদের নির্যাতনের কারণে। কি তার পেটে ঢুকায় রাখছে আল্লাহ জানে, সে তো বাঁচতেছে না। চিকিৎসাও পায়নি। এখনো সে, আগেও সে কষ্ট পেয়েছে, এখনো সে কষ্ট পাচ্ছে। দেখেন তো যাই হোক, সেটা আলোচনা ভিন্ন। এখন ধরেন তারেক রহমান এই শুধুমাত্র টেলিফোনের উপরে এবং জুম মিটিংয়ের উপরে এই দলটা কিন্তু ভাঙে নাই, এবং এই দলের অনেকের সাথে টেলিফোনে কথা বলেছে। হ্যাঁ, কথা বলেছে, আমার সাথেও 2 দফা কথা হয়েছে। আমি তাকে বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, কারণ ম্যাডাম খালেদা জিয়া তো আর এই বড় দল চালাতে শারীরিকভাবে সক্ষম থাকবেন না। কারণ আমি এই কথাই বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেন 15ই আগস্টের পর থেকে তিনি 7ই নভেম্বর পর্যন্ত যে দেশে ক্রাইসিস গেছে, তখন আমি অবজারভারে কি উত্থান পতন ঘটেছে, প্রায় 5 থেকে 7 বার সে নিহত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তিনি ভুল করেন নাই। ঠিক সরকারে এসে গেছে, সরকারে আসার পরেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। এবং আপনি দেখেন জিডিপিতে আমাদের দেশের যে কন্ট্রিবিউশন, ধরেন প্রবাসী তিনি শুরু করেছেন, গার্মেন্টস তিনি শুরু করেছেন, কৃষিতে উন্নয়ন তিনি শুরু করেছেন, খাল কেটে, আপনার সার্ভিস সেক্টর। এর বাইরে কিন্তু এখনও জিডিপিতে আপনার কন্ট্রিবিউশন আর কোনো সেক্টর ওপেন করা যায় নাই। তো সুতরাং তিনি যদি বেঁচে থাকতেন, অল্প দিন বেঁচে ছিলেন, আরও অনেক প্রস্তুতি তার শুরু করেছিল। যে আমাদের দেশ ভৌগোলিকভাবে ছোট, জনসংখ্যায় কিন্তু আমরা 8 নম্বর দেশ পৃথিবীর। সুতরাং আমি বলবো যে বিশ্বায়নের যুগে কোনো দেশ এতিম নয়। মালদ্বীপ থেকেও কিন্তু ভারত গুটিয়ে গেছে, হাত গুটিয়ে নিছে। সুতরাং এতিম না কোনো দেশ। সুতরাং আমরা ছোট না, আমরা কিন্তু অবশ্যই বলবো শক্তিশালী। আমাদের জনগোষ্ঠী কিন্তু 18 কোটি। আমরা যদি এই 18 কোটি জনশক্তিকে শক্তিতে পরিণত করতে পারি, তাহলে আমাদের দেশ, আমরা হয়তো অন্য সেক্টরে, উন্নয়নের সেক্টরে পিছিয়ে থাকতে পারি, কিন্তু জনগণকে যদি শক্তিতে রূপান্তর করতে পারি, এটাই আমাদের হাল নিয়ে যাবে দেশ উন্নতির দিকে। সবগুলো পত্রিকা আসছে যে ভারতের সংখ্যালঘু নিপীড়নে গভীর উদ্বেগ বাংলাদেশের। আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে 400-র মতো ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু ভারতের, এবং মানে প্রায় নির্যাতনের কথা উঠে আছে, সেখানে হত্যা হচ্ছে, নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে। তো এই যে বাংলাদেশ গভীর উদ্বেগ জানালো, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। না দেখেন, এটা হলো ডিপ্লোম্যাটিক ভাষা। একটা ঘটনা ঘটবে, উদ্বেগ জানাবে, হ্যাঁ, কিন্তু ফলপ্রসূ পদক্ষেপ তো নাই। আমাদের দেশে যতটা সম্ভব, যতটা আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, পৃথিবীর অন্য সংখ্যালঘু দেশে যেখানে সংখ্যালঘু আছে সেই দেশে সেটা নাই। আর সংখ্যালঘুরা কিন্তু যতই বলেন হতভাগ্য, আমাদের দেশেও কিন্তু সংখ্যালঘুদের সংখ্যা কিন্তু 4 ভাগের 1 ভাগে নেমে আসছে। তারাও এই দেশের প্রতি, আপনি জিজ্ঞেস করে দেখেন, আমি একটা অনুষ্ঠানে তাদের বক্তৃতা দিয়েছিলাম। আমি বললাম যে আপনারা কেন একদিকে থাকেন? ধরেন এই যে ময়মনসিংহে একটা ছেলেকে যে কি আপনার ধর্মীয় অবমাননার কারণে তাকে ধরে নেওয়া হলো, জনগণ তাকে উলঙ্গ করে আগুন দিয়ে পোড়ায় মারল। এটা কত বিভৎস কাহিনী। কেন করবে একটা হিন্দু ছেলেকে, কেন করবে? এইটার প্রতিক্রিয়া ভারতে দেখা দিয়েছে। ভারতে হিন্দু শুধু, মুসলমান শুধু না, খ্রিস্টানও 3 জায়গায়, খ্রিস্টানদেরকেও, অর্থাৎ সংখ্যালঘু হলেই তার ওখানে নিপীড়ন করা হয়। তো অন্তত একদম পিওর একটা হিন্দুত্ববাদী সরকার ভারতে। সুতরাং এটা ঘটতে থাকবে। কিন্তু আমাদের হচ্ছে কি যে কূটনৈতিক তৎপরতা, তাদের সাথে সম্পর্ক খারাপ করলেও চলবে না, আবার সব কিছু ছাড় দিলেও চলবে না। এই যে বর্ডার কিলিং, পুশিন চলছেই, কিন্তু সরকার কিন্তু চুপচাপ, এগুলো কিন্তু কিছু বলে না। প্রথম দিকে এসে কয়ে 7 সিস্টার কয়ে একটা গোলমাল পাকায় ফেলছে। এটা তো দরকার নেই। যার যার দেশের নিরাপত্তা তো থাকবে। আমাদের দেশে তো আপনার একটা দল, এই যে বোম, নাথান বোম, সে তো স্বাধীনতা চায়, সে তো মিজোরামে আশ্রয় নিছে, তার ব্যাপারে আপনার কিছু বলেন না কেন? শেষ পর্যায়ে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।